দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে, যেখানে আমরা দেখতে পাচ্ছি অদৃশ্য হয়ে গেছে কিন্তু সেই বাড়ি। এখন আসলে এখানে কেউ কখনোই বলতে পারবে না যে এখানে যে ফ্যাসিস্ট হাসিনা তার যে পিতা অর্থাৎ শেখ মুজিবুর রহমান তার যে নিবাস ছিল এখানে, সেই ঐতিহাসিক বলা যায় যে বাড়িটি, সেটি কিন্তু এখন অদৃশ্য হয়ে গেছে। এবং বেশ কিছু বিষয় কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। প্রথমত যদি বলি যে আজকে সকালে, কাল রাতে এটি আসলে ছাত্র জনতার যে ক্ষোভ, সেই ক্ষোভের মুখে কিন্তু এই বাড়িটি আসলে এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। সেই পরিস্থিতিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি সকাল থেকে যে ছাত্র জনতা তারা এসে বিভিন্ন স্লোগান দিচ্ছে। এবং একই সঙ্গে যদি বলি আপনাদেরকে, আসলে উপর থেকেও আমরা দেখেছি যে ফিলিস্তিনের পতাকা হাতে তারা কিন্তু স্লোগান দিচ্ছিলেন। এবং একই সঙ্গে দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, বুলডোজার থেকে শুরু করে ক্রেন দিয়েও কিন্তু এখানে, ভেকু দিয়েও কিন্তু এখানে আসলে এই ভাঙার কাজ করা হয়েছে। এবং একই সঙ্গে যদি বলি যে এখানকার যে ভবন রয়েছে, সেই ভবনের যে ছাদের অংশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব জিন্দাবাদ সেই লেখাটিও কিন্তু দৃশ্যমান এখন। অর্থাৎ যতটুকু টিকে রয়েছে এই বাড়ির শেষ অংশ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব জিন্দাবাদ সেই কথা লেখা রয়েছে। এবং শ্রী শ্রী হাসিনা লজ্জায় বাঁচি না থেকে শুরু করে নানান রকমের স্লোগান কিন্তু দিচ্ছে। অর্থাৎ আপনাদেরকে যদি আসলে এখানকার ধ্বংসস্তূপের পরিস্থিতি দেখায়, আমরা মানুষের ক্ষোভ দেখেন। একজন কিন্তু বাঁশের যে চেরা রয়েছে সেটি দিয়েও কিন্তু এখনো ধ্বংসস্তূপের উপরে আঘাত করে তিনি তার ক্ষোভ প্রকাশ করছেন। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ যদি আপনারা দেখেন, যে আসলে এখানে একদম দৃশ্যমান বাড়িটি এখন অদৃশ্য হয়ে গেছে। এবং একটি ভেতরে গেলে হয়তো বা ভুতুরে পরিবেশের দেখাই আসলে মিলবে। এবং একই সঙ্গে এখানে প্রত্যেকটি ফ্লোর বা প্রত্যেকটি তালা, সেগুলো কিন্তু ভেঙে ফেলা হয়েছে। দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, গতকাল রাতে ছাত্র জনতা তারা কিন্তু বেশ কিছু ক্ষোভের মুখে, দর্শক 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 দেখতে পাচ্ছেন যে একটি বই কিন্তু এখানে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলা হলো এবং কেউ একজন সরিয়ে দিয়েছে। এটা আসলে কিসের বই সেটা একটু দেখবো আমরা একটু দেখতে চাই আসলে এখানে কিসের বই ছিল। বইটি ছিল ফাদার অফ দ্য নেশন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বইটি কিন্তু আসলে পুড়ে ফেলার জন্য আগুনে ছুঁড়ে ফেলা হয়েছিল কিছুক্ষণ আগে, এবং কেউ একজন এটিকে উঠিয়েছে। আসলে আপনি এটা মানে আগুন থেকে সংগ্রহ করলেন কেন? আমি আগুন থেকে সংগ্রহ করেছিলাম তার যে কুকীর্তিগুলো আছে, তার কুকীর্তিগুলা হয়তো এখানে লিপিবদ্ধ নাই, তার সুকীর্তিগুলা দিয়ে তার কুকীর্তিগুলা বের করব, যার জন্য আর কি এটা আমি সেভ করলাম। আর হচ্ছে এই যে এই নব্য স্বৈরাচারের যে হচ্ছে আদি পিতা সেই, আর আমরা পিছনে দেখতে পাচ্ছেন যে আমাদের ছাত্র জনতারা মিলে আমরা যে এটাকে বলবো স্বৈরাচারের আতুরঘর, ঠিক আছে, দীর্ঘ স্বাধীনতার 56 বছরের যত কুকীর্তি, জাতি ধ্বংস, রাষ্ট্র বিক্রি এবং আমাদের স্বাধীনতা হরণের যা অপকর্ম ছিল সব এখানে হতো। এটাই একটা মাস্টার মাইন্ড তারা ছিল, এটাই ছিল হচ্ছে তাদের একটা মানে বলেন যে একটা এই হেডকোয়ার্টার। এখান থেকে এইখানকার প্রতিটা ইট, এই 32-এর প্রতিটা ইট এই জাতির কলঙ্ক এবং তাদের কুকীর্তির সাক্ষী বহন করে। এত ক্ষোভ কিসের আপনাদের? আসলে এত ক্ষোভ আমাদের হচ্ছে যেই খুনি হাসিনা, এই ফ্যাসিস্ট হাসিনা আমাদের এই জুলাই বিপ্লবে আমাদের 2000-এরও অধিক ভাইকে তারা শহীদ করেছে, 50,000-এরও অধিক ভাইকে পঙ্গুত্ব বরণ করেছে, আমাদের অর্থনৈতিকে ভঙ্গুর করে দিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌম রাষ্ট্রকে অন্যের হাতে তুলে দিয়ে আমাদেরকে এমন একটা পর্যায়ে তারা নিয়ে গিয়েছে, আজকে পুরা জাতি আমরা আমাদের মাটি ছাড়ার আমরা কিছুই পাইনি। তার লুট, তার খুন, তার গুমে জাতি অতিষ্ঠ। আলহামদুলিল্লাহ গত 5 আগস্টের মাধ্যমে মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং রহমতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই রক্তের বিনিময়ে
আমরা আমাদের স্বাধীনতা আবার পেয়েছি। একটু জানতে চাই যে আসলে এটা আসলে ভাঙা বা এটা ধ্বংস করার পরে এখন আসলে কি অনুভূতি হচ্ছে আপনাদের? আমাদের অনুভূতি হচ্ছে এই শহীদ পরিবার এবং আহত ভাই এবং আমাদের যারা সহযোদ্ধা ছিলাম, আমাদের প্রত্যেকের আত্মতৃপ্তি আমরা অনুভব করছি। শুধু তাই না, আওয়ামী লীগের আর থাকতে দেওয়া হবে না এই বাংলার মাটিতে। কারণ যা তারা ৭৫-এ যে বাকশাল, ৭২-এ যে বাকশাল কায়েম করেছে, সেটা জাতির সূর্য সন্তানেরা ৭৫-এর মাধ্যমে সেটা খতম করেছে। যার একটা মাত্র, এই স্বৈরাচারের একটা মাত্র বীজ ছিল বাংলার মাটিতে। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতের মাধ্যমে আমরা সেই বীজটাকে আমরা উৎপীড়িত করেছি। ধন্যবাদ আপনাকে। আপনার সঙ্গে কথা বলে আমরা জানবার চেষ্টা করেছি আপনাদের ক্ষোভের বিষয়টি, এবং কিছুক্ষণ পরে আমরা একটু এই মুহূর্তে দর্শক যে জায়গাটিতে আছি, ধানমন্ডির ৩২ নম্বরের যে রোডের যে বাড়িটি, অর্থাৎ বঙ্গবন্ধু বলা হতো তাকে, এখন সেটাকে আসলে মানা হচ্ছে না। এখনকার ছাত্র জনতা সেটা মানছে না, তাদেরকে শেখ মুজিবুর রহমান বলেই তাকে আসলে নামে ডাকা হচ্ছে, এবং একই সঙ্গে ফ্যাসিস্ট হাসিনা তার পিতা বলেও কিন্তু সম্বোধন করছে এখানে অনেকে। আমরা এই মুহূর্তে আসলে এখানকার যে সর্বশেষ পরিস্থিতি, গতকাল রাত থেকে আমার সহকর্মী আসিফুজ্জামান, তিনি কিন্তু এখানে ছিলেন, খন্দকার আসিফুজ্জামান, তার কাছ থেকে একটু জানবার চেষ্টা করবো যে গতকাল রাত থেকে আপনি এখানে ছিলেন এবং সেই শুরু থেকে ছাত্রদের যে মিছিল, সেই আশা থেকে শুরু করে এখানে সেনাবাহিনী আসে, তাদের উপস্থিতিতেই কিন্তু তারা এটা ধ্বংস করে বা এটাকে আসলে ভেঙে ফেলা হয়। তো এই পরিস্থিতিগুলো একটু আমাদেরকে জানাবেন যে গতকাল রাতে আপনি কিভাবে কেমনটা দেখেছেন এখানকার পরিস্থিতি? ধন্যবাদ জুবাইর। তবে আপনি যেটা বলছিলেন যে সেনাবাহিনীর উপস্থিতিতে না, ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বর রোডের এই যে বাড়িটি, এই বাড়িটির প্রাচীর ভেঙে ভেতরে প্রবেশ করে এবং ভেতরে ঢুকে তাদের যে ক্ষোভ, এবং ১৬ বছরের যে স্বৈরাচারী আচরণ তারা যে ভোগ করেছে, সেই ক্ষোভ থেকে তারা বাড়ির ভেতরে প্রবেশ করে এবং প্রবেশ করে তারা ধানমন্ডি ৩২ নম্বরের দুটি বাড়িতেই কিন্তু ভাঙচুর এবং গুড়িয়ে দেওয়ার যে চেষ্টা সেটি করে। এবং তার এক পর্যায়ে আমরা দেখেছি সেনাবাহিনীর অল্প কিছু সদস্য তারা ধানমন্ডি ৩২ নম্বর রোডের প্রবেশদ্বারে ছিল, এবং পরবর্তীতে আরো বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্য তারা একত্রিত হয়ে বড় একটি টিম ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটিতে প্রবেশ করে এবং ছাত্র জনতা তাদেরকে আসলে সেইভাবে কোনো ধরনের ছাত্র জনতার বাধার মুখে পড়ে, আমি যদি সরাসরি বলতে চাই। তারপর এক পর্যায়ে ছাত্র জনতার কথা শুনে সেনাবাহিনী ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি ত্যাগ করেন, এবং সেনাবাহিনী যখন বের হয়ে যাচ্ছিল তখন ছাত্র জনতা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছিল। তবে ছাত্রদের অন্য আরেকটি পক্ষ যারা প্রতিনিধিত্ব করছিল, তারা আসলে ছাত্র জনতাকে আটকাচ্ছিল এবং বলছিল যে সেনাবাহিনীর প্রতি যেন কোনো ধরনের অশোভনীয় আচরণ যেন না করা হয়, কোনো ধরনের অশোভনীয় স্লোগান যেন না দেওয়া হয়। এবং এক পর্যায়ে আমরা দেখেছি যে ছাত্র জনতা মানব ঢাল তৈরি করে সেনাবাহিনীর সামনে দাঁড়িয়ে সেনাবাহিনীকে ৩২ নম্বর রোড থেকে বের করে নিয়ে যায়, এবং এক পর্যায়ে সেনাবাহিনী ছাত্র জনতার কথা মেনে নেয়। এবং এরপরে আমরা দেখেছি যে ছাত্র জনতা ধানমন্ডি ৩২ নম্বরে তাদের যেই বিষয়টি নিয়ে তারা এখানে এসেছিল সেটি তারা আবারও শুরু করেন, এবং কেউ কেউ হাতুড়ি নিয়ে এসেছিলেন, কেউ কেউ ভারী সরঞ্জাম নিয়ে ভেতরে যতটুকু পেরেছে আসলে স্বৈরাচারীর চিহ্ন বলা হচ্ছিল এই বাড়িটিকে, তো সেই বাড়ি ভেঙে ফেলার চেষ্টা করছিলেন। এবং এক পর্যায়ে ছাত্র জনতার যে একটা আহ্বান ছিল, দাবি ছিল যে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িটি বুলডোজার দিয়ে গুড়িয়ে দিতে হবে। তো এক পর্যায়ে বাধ্য হয়ে বুলডোজার আসে এবং ক্রেন আসে, এবং তারপর থেকে শুরু হয় 8:30টার কিছু সময় পর থেকে শুরু হয় বুলডোজার এবং ক্রেন দিয়ে ধানমন্ডি ৩২ নম্বরের এই বাড়িটি, এই যে পেছনে দেখতে পাচ্ছেন, এই বাড়িটি ভাঙার কাজ শুরু হয় এবং ভোর 4টা পর্যন্ত একটি এসকেভেটর ভেকু সেটি আসলে এই সামনের যে অংশগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেই অংশগুলো ভাঙার চেষ্টা করে এবং ভাঙে, এবং যেহেতু তুলনামূলক উচ্চতা কম ছিল সেই ভেকুটির, সেহেতু ভোর 4টা পর্যন্ত সে দুইটি বাড়ির সামনের অংশ এবং নিচের অংশগুলো ভাঙার চেষ্টা করে। পরবর্তীতে ভোর 4টায় সেই ভেকুটি চলে যায়, এবং এই মুহূর্তে যে ভেকুটি পেছনে দেখতে পাচ্ছেন সেই ভেকুটি তুলনামূলক বেশি শক্তিশালী এবং বেশি উঁচু, সেই ভেকুটি নিয়ে আসা হয় এবং সেই ভেকু দিয়ে দ্বিতীয় এবং তৃতীয় তলা যেগুলো রয়েছে সেগুলো ভাঙা হয়, এবং এখনো পর্যন্ত সেই ভাঙার কার্যক্রম চলছে। এবং আমরা যতটুকু দেখেছি যে ফজরের নামাজের পর কিছুটা ভাঙার কাজ কিছুটা বন্ধ থাকে অল্প একটু সময়, এবং পরবর্তীতে আবারও সেটি শুরু হয়। সেটি আমরা কালের কণ্ঠ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করেছি, এবং রাত যত গভীর হয়েছে ততই ছাত্র জনতার ভিড় বেড়েছে।
ভোরের দিকে একটু কমে গেলেও ফজরের নামাজের পর ছাত্র জনতার উপস্থিতি আবারও বাড়তে থাকে এবং আবারও সেই ভাঙার কাজ শুরু হয় এবং এখনো পর্যন্ত 4 ভাগের 3 ভাগ প্রায় ভেঙে ফেলা হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ওকে, আসিফুজ্জামান, আরেকটু বিষয় আপনার কাছ থেকে জানবার চেষ্টা করব যে আপনি যখন দেখেন যে আসলে তারা আসছে এবং আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্র সংস্কারের কাজের কথা বলছে এবং সেটা নিয়ে এই কার্যক্রম চলছিল, হঠাৎ করে এই ধানমন্ডির 32 নম্বর যে বাড়িটি সেটি ভাঙার উদ্দেশ্য তাদের কেন, সেটা আসলে জানবার চেষ্টা করেছিলেন কিনা? আচ্ছা, আরেকটা বিষয়টা আপনাকে বলে রাখি, ইনকিলাব মঞ্চের যে মুখপাত্র হাদি, তার সাথে আমার সকালের দিকে কথা হয়েছিল। আমি তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এই বিষয়টা আসলে কিভাবে আসে। তারপর হাদি বলল যে সে নিজে থেকেই একটা বিষয় উপস্থাপন করেছিল যে ফ্যাসিস্ট শেখ হাসিনা যেহেতু ভারতে বসে বিভিন্ন বক্তব্য দেওয়ার প্রস্তুতি নিচ্ছে, এমন একটি ঘটনা করে যাওয়ার পরও, পালিয়ে যাওয়ার পরও সে যখন বক্তব্য প্রচার করার প্রস্তুতি নিচ্ছে, তখন শেখ হাসিনা যেন ভারতে বসে কোনো ধরনের বক্তব্য না দিতে পারে, তাকে ভয় দেখানোর জন্য ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে মূলত এই যে বলা হয় যে এই ধানমন্ডি 32-এর সবচাইতে আবেগ জড়িত শেখ হাসিনার জন্য যে আবেগের জায়গা, সেই জায়গাটির বিষয়ে তারা যদি একটু হুমকি দেয়, তিনি হাস্যোজ্জ্বল ভাবেই বলছিল, হেসে হেসে বলছিল, তাহলে হয়তোবা শেখ হাসিনা তার বক্তব্য দিতে দেওয়া থেকে পিছিয়ে যাবে। তবে শেষ পর্যন্ত যখন তিনি এটি পোস্ট করলেন এবং অন্যান্যরাও তার সাথে যোগ দিলেন এবং আমরা দেখেছি যে দেশের বাহির থেকে সোশ্যাল অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তিনিও একটি পোস্ট করেছিলেন। সবকিছু মিলিয়ে ছাত্র জনতা শেষ পর্যন্ত চাইছিল যে ফ্যাসিজমের যে আতুর ঘর বলা হয় যে এই ধানমন্ডি 32-কে, সেই 32-কে আসলে গুড়িয়ে দিতেই হবে। তার এক পর্যায়ে শেখ হাসিনার বক্তব্য শুরু হওয়ার আগে থেকেই কিন্তু ধানমন্ডি 32-এর এই বাড়িটি ভাঙার যেই কর্মসূচি সেটি শুরু হয়ে যায়। দর্শক, শুনছিলেন আমাদের সহকর্মী আসিফুজ্জামান, তার কাছ থেকে জানবার চেষ্টা করেছিলাম যে গতকাল রাত থেকে তিনি এখানে উপস্থিত ছিলেন এবং এখানকার সবশেষ পরিস্থিতি যাচ্ছিল ভোর পর্যন্ত, তিনি কিন্তু সেটি আমাদেরকে বিস্তারিত জানিয়েছেন এবং বলা যায় যে আসলে এখানে যে স্বৈরাচারের যে চিহ্ন রয়েছে এই বাড়িটি এবং আবেগ জড়িত যে বাড়ি শেখ হাসিনার জন্য, সেটি কিন্তু নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য এখন এখানে আসা হয়েছে। এবং এর আগে যদি বলি যে আসলে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যারা আসলে এই পদক্ষেপটি নেয়, তারা আসলে বলছিলেন যে আসলে এখানে শেখ হাসিনা যে এখনো পর্যন্ত ভারতে বসে তার যে কর্মসূচি সেটা চালিয়ে যাচ্ছেন বিভিন্নভাবে, সে কারণে তাকে আসলে আবারও বোঝাতে যে ছাত্র জনতা এখনো চুপসে যায়নি, তারা কিন্তু এখনো সজাগ রয়েছে যে কোনো পরিস্থিতিতে, সেটা বোঝাতেই আসলে এমন আয়োজন, এমন কর্মসূচি নেওয়া হয়েছে হাতে, এমনটা কিন্তু বলছিলেন আমাদের সহকর্মী আসিফুজ্জামান। দর্শক, আসলে এখন পর্যন্ত এই ছিল সবশেষ কর্মসূচি, এখানকার পরিস্থিতি, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে এখানকার যে বাড়িটি, অর্থাৎ এখনো কিন্তু সেই ফিলিস্তিনির পতাকা সেটা কিন্তু এখানে উড়ানো হচ্ছে এবং সেই ধানমন্ডি 32 নম্বর বাড়ির তৃতীয় তলা থেকে কিন্তু এই ফিলিস্তিনের পতাকা সেটি কিন্তু উড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে একজন তিনি কিন্তু হাত নাড়িয়ে উড়াচ্ছেন পতাকা, এবং কিছুক্ষণ আগেও তারা কিন্তু জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ এই স্লোগানও কিন্তু তারা দিয়েছিলেন। দর্শক, এই ছিল আসলে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম আমি আব্দুল্লাহ জুবায়ের।